নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর সাথে আমিও ভালো আছি। তো যেরকম দেখতেই পাচ্ছেন, একটা আলপনার ভিডিও দিয়ে আমি শুরু করলাম। এটা অ্যাকচুয়ালি আমি পরে আপলোড করেছি আপনাদের কাছে। ভিডিওটি হচ্ছে দিওয়ালির দিনে এবং দিওয়ালির সন্ধ্যার দিনে আর কি। তো আমাদের যে পড়শি আছে আর কি, আমরা যেহেতু ফ্ল্যাট বাড়িতে থাকি, তো আমার পাশের বাড়িতে একটি আন্টি আছে, ওরা সাউথ ইন্ডিয়ান। তো ওরা আলপনা দিতে খুবই ভালোবাসেন এবং প্রতিদিনই দেন, দিওয়ালি উপলক্ষে বলে না, প্রতিদিনই এমনিতেই ওনারা আলপনা দেন আমি দেখেছি। তো ভাবলাম যে আপনাদের কাছে একটুখানি তুলে ধরি এই সুন্দর আলপনাটা। আর যেরকম দেখতেই পাচ্ছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারান্দায়। আর বারান্দাতে আমি একটুখানি লাইটিংয়ের ব্যবস্থা করেছিলাম সন্ধেবেলায়, যেরকম আর 5টা বাঙালি বা যে কোনো ইন্ডিয়ান বাড়িতে করা হয়। এবং দিওয়ালির টাইমে যে একটুখানি আলো, এটা করেছিলাম। আর সেগুলোই আপনাদের কাছে একটুখানি তুলে ধরলাম। তারপরে এখানে রাতের বেলার খাবারে আয়োজনে করেছিলাম লুচি আর একটুখানি আলুর তরকারি, সিম্পল। সেদিন রাত্রেবেলা এতটা কিছু করিনি, যদিও দিওয়ালিতে অনেকেই অনেক রকমের ভালো ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, কিন্তু আমার সেদিন সেরকমভাবে কিছু করা হয়নি। তো আমি রাতের বেলা একটুখানি লুচির ব্যবস্থা করেছিলাম। তা লুচি আর আলুর তরকারি ওই দিয়েই আমাদের ডিনার হয়ে গেছিলো। রাতের বেলা যদিও বলে তেলে ভাজা খাওয়া ভালো না, কারণ লুচিতে তো তেলে ভাজা পড়ে, তো তাই জন্য সেটা ভালো না। কিন্তু যাই হোক, আমাদের সেদিন একটু খাওয়ার ইচ্ছে হয়েছিল দেখে আমি একটুখানি এখানে ময়দা ঢেলে লুচি বানাবার ব্যবস্থা করছিলাম। তাই সেটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। আর বিশেষ কিছু সেদিন কাজ করতে ইচ্ছেও করছিল না আমার। দিওয়ালির দিনে অ্যাকচুয়ালি আমার বাইরে যাওয়ারও প্ল্যান ছিল না সেরকম কিছু। তো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাড়ির গায়ে একটা শ্মশানকালীর জায়গা আছে, তো সেইখানটায় গিয়েছিলাম হাজব্যান্ডের সাথে। হঠাৎ করেই প্ল্যান হয়ে যায়। সেই ভিডিওটা আমি অলরেডি আপনাদের সাথে আমি শেয়ারই করেছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 9টা, আর চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। আর ভাবছিলামই অনেক দিন ধরেই আমি রেগুলার আপনাদেরকে বলে যাচ্ছি যে আমি ব্লগ দেবো বা আইভিএফ কোন টপিকের উপরে ভিডিওটা বানাবো সেটা বুঝতে পারছিলাম না। তো আজকে পুরোপুরি একদম আমার সামনে ফাইল নিয়ে বসে পড়েছি। তো আমি আমার একদম প্রথম অভিজ্ঞতা মানে ডাক্তারবাবুর চেম্বার থেকে শুরু করব আর কি। আমি এই ভিডিওগুলো এই জন্য বানাচ্ছি যাতে আপনাদের কিছু হেল্প হয়ে যায়, মানে যারা আইভিএফ সেন্টারে যাবেন আর কি, নতুন এখন প্ল্যান করছেন বা হয়তো অনেকে চলেও গেছেন, তো তাদের জন্য তাদের উদ্দেশ্যে আর কি আমি সেটা বলতে এসেছি যে কোনো রকমের যদি ইনফরমেশন আপনাদের লাগে তাহলে আপনারা বলতে পারেন। বিকজ আমার 3টে আইভিএফ সাইকেল হয়েছে এবং 3টে আইভিএফ সাইকেলের মধ্যে আমার 3টেই ফেল হয়েছে আনফর্চুনেটলি। কিন্তু আমার ফেল হয়েছে বলে যে অন্যদের মানে হবে না সাকসেসফুল প্রেগনেন্সি, সেটা তো কোনো মানে নেই। তবে হ্যাঁ, কিছু আমার ব্যাপারে আমার কেসটায় আর কি কিছু গাফিলতি হয়েছে, মানে ফ্রম ডক্টরস এন্ড, ডাক্তারের কিছু মানে গাফিলতির জন্য আমার সময় এবং অর্থ অনেক কিছুই নষ্ট হয়েছে, যেটা হয়তো হতো না যদি ডাক্তারের যদি একটুখানি আমার প্রতি সিম্প্যাথি বা বলুন মানে অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ হিউম্যান বিং উনি যে ভুলটা করেছেন সেটাতে তো মানে কি বলবো, আমার কাছে তো কোনো ক্ষমার জায়গা নেই। যদিও ওনাকে আমি সামনাসামনি কোনোদিনও কিছু বলিনি, কিন্তু যাই হোক, না বললেও একটা মনের মধ্যে তো রাগ ক্ষোভ থেকেই যায়। অ্যাজ এ পেশেন্ট আমি খুবই ভুক্তভোগী তার জন্য, এবং সেই রাগ ক্ষোভ আমার ভিতরে এখনও রয়েছে। আমি এই ডাক্তারবাবুর কাছে 7 বছর ট্রিটমেন্টে ছিলাম। এই 7টা বছরে উনি আমাকে কোনো রকমই কিছুই সাকসেসফুল প্রেগনেন্সি তো ছাড়ুন, ভালো করে ট্রিটমেন্টটাও ঠিক করে দেখতেন না। এবং সবসময় ওনার খালি তাড়া লেগে থাকতো, মানে খুব তাড়া, কতক্ষণে মানে চলে যেতে পারলে বাঁচে, সেটা একটা ছিল। মানে জানি না, আমি তো এরকম পেশেন্টের প্রতি ডাক্তারের যদি এরকম একটা অ্যাটিটিউড দেখেন, মানে তাহলে আমি আপনাদেরকেও বলবো যে ডাক্তার তাহলে সরাসরি চেঞ্জ করে ফেলুন, সঙ্গে সঙ্গে সোজাসুজি ডাক্তার চেঞ্জ করে নেওয়াটা খুবই জরুরি। আচ্ছা, তো প্রথমেই আমি যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে, আমি প্রথম দিন যখন আইভিএফ সেন্টারে যাই, মানে আমার প্রথম ভিজিট, ফার্স্ট টাইম আইভিএফে, তখন আমাকে ডাক্তারবাবু কিছু রিপোর্টস করতে দেন।
তো সেই টেস্ট রিপোর্টগুলো আমি করিয়েছিলাম। আর সেই টেস্ট রিপোর্টে হচ্ছে মানে হাজব্যান্ড আর ওয়াইফের কতগুলো টেস্ট করতে দেওয়া হয়েছিল। আর আমার যে টেস্টগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে সেগুলো ছিল HbA1c, CBC, TSH, ক্রিয়েটিনিন, HIV 1 and 2, HbSAg, anti-HCV আর ECG। আর হাজব্যান্ডের পরীক্ষার মধ্যে যেটা দিয়েছিল আমাকে করতে সেটা হচ্ছে HIV 1 and 2, HbSAg, anti-HCV আর ECG অবশ্যই। তো এই দুটো টেস্ট আমাদের হাজব্যান্ড ওয়াইফের করতে দিয়েছিল। তো আমরা করে নিয়ে চলে এসেছিলাম। সব কিছু মোটামুটি ঠিকই ছিল, খুব একটা কিছু মানে খারাপ রিপোর্ট কিছু ছিল না, সবই ঠিকই ছিল। তখন দেখুন আমার তখন বয়স ছিল 37। তো তখন আমার বয়স ছিল 37, যদিও অলরেডি ইটস টু লেট। আমরা সবাই জানি আফটার 30 ফার্টিলিটি ডিক্লাইন্স, ফার্টিলিটি খুব বাজেভাবে পড়ে যায়। 30 বছর বয়সে মহিলাদের পরের মানে প্রেগন্যান্সি আসাটা একটু কষ্টকরই হয়, কিন্তু জানি না আবার অনেকের ক্ষেত্রে আবার খুব ইজিও মনে হয়, যেন খুব ইজিলি তারা কনসিভ করে যায়। কী করে যে হয় ব্যাপারটা আমি সেটাও বুঝতে পারি না, বাট জানি না। মানে ইউজুয়ালি ডাক্তাররা বলে থাকেন যে 30-এর পরে মহিলাদের প্রেগন্যান্সি আসাটা খুব ডিফিকাল্ট হয়ে থাকে আর কি। সো আমি যে সেন্টার থেকে IVF করিয়েছি সেই সেন্টারটি কলকাতার অঞ্চলের মধ্যেই আছে, শরৎ বোস রোড, জেনম। তো ওখানে আমি আমার IVFটা করিয়েছিলাম। পরপর 3টে সাইকেল করিয়েছি এবং যথেষ্ট বিশ্বাস রেখেই করিয়েছিলাম। কিন্তু আমার জানি না কেন মনে হয় যে ডাক্তারের গাফিলতিও ঠিক বলবো না, মানে খুব মানে একটা মানে আমাকে খুব হালকাভাবে নেওয়া আর কি। তো সেই কারণে আমার কেন জানি মনে হয় আমার প্রেগনেন্সি আসেনি। তো যাই হোক, হয়তো উনি আরেকটু সময় দিয়ে যদি আমাকে ট্রিটমেন্টটা দিতে পারতেন তাহলে আশা করছি যে হয়তো এই 7 বছরে আমি একবার না একবার সাকসেসফুল হতাম। কিন্তু ওই যে যেরকম বললাম, ডাক্তারবাবুর প্রচণ্ড তাড়া থাকতো, সবসময় কোনো রকমে ভিজিট দিয়ে চলে যেতেন। হ্যাঁ ঠিক আছে, মানছি যে ডাক্তারদের প্রচুর কাজ থাকে, অনেক পেশেন্ট থাকে, হাজার হাজার পেশেন্ট ওনাদের দেখতে হয়, কিন্তু ওনাকে নাম্বার দেখলে তো হবে না, না যে কত নাম্বার আমার পেশেন্ট বাইরে বসে আছে। অ্যাকচুয়ালি হচ্ছে ডাক্তারের হচ্ছে কি ট্রিটমেন্টটা পার্টিকুলারলি একটা করে পেশেন্টকে সময় দিয়ে তাকে তার সব রকমের মানে চেষ্টা দিয়ে তাকে প্রেগন্যান্সি অ্যাচিভ করতে হেল্প করা, সেটাই ডাক্তারের উদ্দেশ্য হওয়া উচিত, বিশেষ করে একজন গাইনোকোলজিস্টের। কারণ দেখুন, একটা পেশেন্ট অনেক মানে আশা নিয়ে, তার অনেক স্বপ্ন নিয়ে, এবং শুধু তাই না, প্রচুর সময় এবং অর্থ নিয়ে একজন পেশেন্ট একজন ডাক্তারের কাছে যান। তো তারপরে যদি এরকম হুড়োতাড়ি একটা থাকে যে কোনো রকম দরজা দিয়ে ঢুকলাম, সে কোনো রকমে আমাকে একদম পুরো দেখে ঠেকে মানে যা পরীক্ষা নিরীক্ষা করার সেগুলো করে উনি তাড়াতাড়ি করে আমাকে মানে এক্সিট দরজা দেখিয়ে দিতেন আর কি বলতে গেলে। তো মোটামুটি আমি বলতে পারি, আমি যখন ইয়েতে ঢুকতাম মানে ওনার চেম্বারে ঢুকতাম, জেনমে বলছি, তো যখনই ঢুকতাম তখনই হার্ডলি উনি আমাকে 3 মিনিট দেখতেন। হ্যাঁ 3 মিনিটই হবে, 3 থেকে 4 মিনিট হার্ডলি। এবার একটা পেশেন্ট এতটা সময় নিয়ে এবং অর্থ খরচা করে সেখানে যাচ্ছে এই একটা আশায় যে আমার একটা ভালো প্রেগন্যান্সি উনি অ্যাচিভ করে দেবেন, সেটার জন্য ওনার কি মানে আমাকে এইটুকুই সময় দেওয়ার প্রাপ্য? 3 মিনিট 4 মিনিট ব্যাস হয়ে গেল। এইটুকু সময় কি হবে? এইটুকু সময় একটা পেশেন্টের তো না কথা শুনলো, না কিছু ঠিক করে ডিসকাস করলো পেশেন্টের সাথে তার নিজস্ব কি প্রবলেম হচ্ছে শরীরে বা কিছু, যেটার জন্য হয়তো প্রেগন্যান্সি আসতে অসুবিধা হচ্ছে, এগুলোও তো একটুখানি ডিসকাস করে কথা বলতে হয়। মানে তাছাড়া এটা দেখতাম যখনই আমি ওনার কাছে যাচ্ছি তখনই উনি কথা বলার হুড়োতাড়ি, যা বলার আমাকে তখন উনি বলতেন যে যা বলার তাড়াতাড়ি বলুন, অত সময় নেই, আমাকে আরও পেশেন্ট দেখতে হবে, মানে এরকম একটা হুড়োতাড়ি ব্যাপার। তো তার জন্য 3 মিনিট, একটা পেশেন্টকে 3 মিনিট, ম্যাক্সিমাম 4 মিনিট, এটা এইভাবে কি কেউ ট্রিটমেন্ট করে? তো আমার জানা নেই, মানে অ্যাজ এ ডক্টর জানি না এটা কীরকম ধরনের একটা ওনার প্র্যাকটিস চলছে আর কি। আমি ডাক্তারবাবুর নামটা নিতে চাইছি না এই মুহূর্তে,
তো যদি কোনো দিন আপনাদের রিকোয়েস্টে আমি ডেফিনেটলি নাম বলবো, কিন্তু অ্যাটলিস্ট অনেকগুলো কমেন্টস যেদিন হয়ে যাবে, যে সবাই অনেকেই যখন জানতে চাইবেন, তখনই আমি জানাবো, মানে এক্ষুনি ইটস টু আর্লি জানানোর জন্য। তো আমি সেন্টারের নামটা বলে দিলাম, জেনম দ্য ফার্টিলিটি সেন্টার, কলকাতার শরৎ বোস রোডে অবস্থিত। তো সেখান থেকেই আমি আমার ট্রিটমেন্টটা করিয়েছিলাম, 3টে আইভিএফ সাইকেল। ওকে, আচ্ছা, তো যেটা এবার আমরা চলে আসি ওই কথাতেই, যে আমি অনেক টেস্টগুলো করিয়েছিলাম যেগুলো, তো সেই টেস্টের সমস্ত রিপোর্ট আমার সব ঠিকই এসেছিলো, মানে বোথ আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই ঠিকঠাকই এসেছিলো। তো প্রথম দিনের কথা বলছি, আমি যেখানে ফার্স্ট আমি এই ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্টটা করি আর কি, সেটা আমার সম্ভাব্য যতদূর মনে পড়ছে, আমি ফ্রেন্ডস ডায়াগনস্টিক গড়িয়াতে অবস্থিত, সেখানে করিয়েছিলাম প্রথমবার। আমার ওনার সাথে ওইখানেই ফার্স্ট আমার ভিজিট ছিল। তো সেখানে আমি দেখাবার পর উনি আমাকে এই টেস্টগুলো করতে দেন, তো সেগুলোকে যেরকম বললাম আপনাদেরকে, সবই আমি করিয়েছিলাম। তারপরে আমি আমার ফার্স্ট ভিজিট ছিল, এবং তারপরে আমি সেকেন্ড ভিজিটের জন্য আমি যাই ইয়েতে, হিন্দুস্তান হেলথ পয়েন্ট, সেটাও গড়িয়াতেই অবস্থিত এবং আমার বাড়ির খুবই কাছাকাছি, যেহেতু আমি নিজেও গড়িয়ার বাসিন্দা। তো সেখানে গিয়ে ওনার সাথে আমার সেকেন্ড ভিজিট হয়। আর সবথেকে আশ্চর্য বিষয় হচ্ছে, যতক্ষণ আমি আইভিএফ সেন্টারে ঢুকিনি তখন পর্যন্ত কিন্তু আমাকে খুব ভালোভাবে উনি মানে দেখছিলেন, একটু সময় দিচ্ছিলেন। আমার কেন জানি মনে হয় ডাক্তারের এটা একটা মানে ট্র্যাপ করার ভালো টেকনিক, প্রে করার ভালো টেকনিক, মানে বেশ কবজা করা পেশেন্টকে। ব্যাপারটা হচ্ছে কি, প্রথম দিকে ভালো ভালো বিহেভ করে নিয়ে পেশেন্টকে নিজের হাতের মুঠোয় করে নিলাম, তারপরে আমার পেশেন্ট হয়ে গেল, এবার তো চলতেই থাকবে, তার রাউন্ডস আমার দরজার আশেপাশে ঘুরতেই থাকবে। তো সেটাই হচ্ছে বেসিক্যালি এই ডাক্তারটার একটা টার্গেট। আমার জানি না, আমার পার্সোনালি আমার এরকম লেগেছে, হয়তো অনেকের এটা নাই লাগতে পারে, কিন্তু আমার লেগেছে, কারণ আমি ভুক্তভোগী, আমার প্রচুর সময় এবং অর্থ গেছে, তাহলে আমি বলবো না কেন, আমার তো বলার একটা অধিকার থেকেই যায়। তো এবার আমি চলে আসি যে অ্যাপয়েন্টমেন্টগুলোর কথা বলছিলাম আর কি। তো পরপর আমি মোটামুটি দেখতে পাচ্ছি ফ্রেন্ডস ডায়াগনস্টিকেই দেখিয়েছিলাম, এবং ফ্রেন্ডস আর ইয়েতে কী বললাম যেন, হিন্দুস্তান হেলথ পয়েন্ট গড়িয়া, ওখানেও আমি দেখেছিলাম। আর হিন্দুস্তান হেলথ পয়েন্ট, ফ্রেন্ডস ডায়াগনস্টিক, এই দুটোই কিন্তু গড়িয়াতেই, তো সেখানেই আমি দেখিয়েছিলাম। পরপর 4-5টা ভিজিট আমার হয়েছে এখানে। এবং আমাকে বলল যে ফার্স্ট ইয়েতে শুরুর দিকে আর কি, যে আমাকে একটা এইচএসডি টেস্ট করতে হবে, যেটা আমি করিয়েওছিলাম আমার লোকাল একটা জায়গা থেকে, পরীক্ষা করার জায়গা থেকে। সেটা হচ্ছে ওয়েলকিন গড়িয়া, সেটাও হয়তো অনেকেই চিনবেন, খুব নাম করা একটা জায়গা। তো সেখান থেকে আমি আমার টেস্টগুলো করিয়েছিলাম। তো এইচএসজি টেস্ট তার মধ্যে একটি ছিল, যেটা আমার করার পর জানা গেছে যে আমার পার্শিয়াল ব্লক আছে ফ্যালোপিয়ান টিউবে, তো তার জন্য প্রেগনেন্সি আসতে অসুবিধা হচ্ছে। এবং তার সাথে সাথে আমার বয়সটাও কিছুটা কারণ ছিল, বিকজ আমি অলরেডি 37 ইয়ার্স ছিলাম, 37 বছর বয়স। তো সেই অনুযায়ী আমার হয়তো প্রেগনেন্সি আসতে অসুবিধা হচ্ছিল, এবং সেই কারণেই এই ডাক্তারটি আমাকে সমস্ত পরীক্ষা নিরীক্ষা দেখার রেজাল্টগুলো দেখার পর আমাকে বলল যে আপনাকে তো আইভিএফ করাতে হবে। তো প্রথমবারে তো আমি একটু স্পেকটিক্যাল ছিলাম, মানে বুঝতে পারছিলাম না যে আমি আইভিএফ করাবো কি করাবো না। কিন্তু আমার এখনও মনে আছে, আমি ভিজিট থেকে এসেছি বাড়িতে আসার পরে হাজব্যান্ডকে বললাম যে ডাক্তারবাবু আমাকে যেহেতু আইভিএফ করার জন্য বলছেন, তো আমাকে তো করতেই হবে, তাহলে কি করা যায়। যদিও আমার হাজব্যান্ডের একটু ইচ্ছে ছিল না আইভিএফ করাতে। তার কিছু কারণ হচ্ছে, দেখুন মানে অনেকটুকু অর্থের ব্যাপার, প্রচুর টাকা খরচার ব্যাপার আছে, এবং একটা প্রেগনেন্সির জন্য এতগুলো টাকা। আর আইভিএফ কিন্তু 1 টাকা 2 টাকার ব্যাপার না, লক্ষ লক্ষ টাকার ব্যাপার। তো সেটার জন্য আমার হাজব্যান্ড একটুখানি অত ইচ্ছেও ছিল না, যে বেকার, ওর মনে হচ্ছিল যে না, এতগুলো টাকা বেকার নষ্ট হচ্ছে বা নষ্ট হবে, তখন মনে হয়েছিল। তো এইসব করানোর কোনো দরকার নেই, তো ন্যাচারালি যদি প্রেগনেন্সি আসে ভালো, আর তা না হলে ছেড়ে দেওয়াই ভালো। তো তারপরে আমি হাজব্যান্ডের সাথে আলোচনা করার পর
যেহেতু আমার খুবই ইচ্ছা, স্বাভাবিক কথা, একটা মেয়ে হিসেবে যে কোনো মেয়েরই ইচ্ছে হয় যে মা হওয়ার সুখটা সে পেতে চায়। তো আমিও আমার হাজব্যান্ডের সাথে ডিসকাশন করে, মানে ওকে যাই হোক মানানো টানানো করে একটু রাজি করাই যে না তুমি রাজি হয়ে যাও বা সামথিং কিছু, একবার তো চেষ্টা করেই দেখতেই পারি। তো যাই হোক ও রাজিও হয়ে যায় এবং আমাদের এই ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পরে, মানে উনি আইভিএফ যেহেতু রেকমেন্ড করেছিলেন যে এটা ছাড়া আর কোনো রাস্তা নেই, যেহেতু 1 নম্বর বয়স বেশি হয়ে গেছে যেটা বললাম, আর 2 নম্বর হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে পার্শিয়াল ব্লকেজও ছিল, সেটার কারণে আর কি। তো তার জন্য আমরা আইভিএফটা ওনার কাছে শুরু করে দিই। তার আগে বলে নিই, আমার আইভিএফটা শুরু করার আগে আমাকে ন্যাচারালি কনসিভ করার জন্য ডাক্তারবাবু কিছু ওষুধপত্র লিখে দিয়েছিলেন। তো সেগুলো বিশেষ কিছু কাজ হয়নি, কিন্তু তার মধ্যে কমন কিছু ওষুধ আমাকে দিয়েছিল, যেটা অনেকেই বিফোর প্রেগনেন্সি সব ডাক্তাররাই মনে হয় দিয়ে থাকে। সেটা হচ্ছে ফলভাইটের ওষুধ, ফলিক অ্যাসিড। তো ফলিক অ্যাসিডের ওষুধটা খুব ইম্পর্টেন্ট, তাতে যে আগামী দিনে মানে বাচ্চার জন্য আর কি, বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে খুব হেল্প করে। এর সাথে সাথে আরও কিছু বেনিফিটস আছে যেটা বাচ্চার গ্রোথে হেল্প হয় হয়তো, তাই জন্য ফলিক অ্যাসিডটা বলে যে এটা নিলে ভালো। প্রেগনেন্সি আসার আগে থেকেই এই ওষুধটা ডাক্তারবাবু নিতে বলেন আমাকে, এবং আমার নলেজ অনুযায়ী সমস্ত মেয়েকেই দেখেছি এই ফলিক অ্যাসিডের ওষুধটা কিন্তু নিতে বলে। তো আমাকে যে ওষুধটা বলে ফলিক অ্যাসিডের নিতে, তো তখন আমি ফলভাইট এমবি বলে একটা ওষুধ আছে, মানে ফলিক অ্যাসিডই আর কি কম্পোজিশনটা, তো সেটা আমি শুরু করে দিই। এবার এর মধ্যে কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে এই ওষুধপত্রের বিষয়ে, যেটা আমি পরে অন্য একটা ভিডিওতে আপনাদের আলাদা করে টপিক বানিয়ে সেটা আমি পোস্ট করব। তো বুঝতে পারবেন যে কতটুকু ডিফারেন্স হয়, কতটা ফারাক পড়ে এই ওষুধগুলোর মধ্যে। তো আপনাদের টাকা পয়সাও অনেকটুকু বাঁচবে। তো সেইভাবে আমি ওই টপিকটা আলাদা করে একটা ভিডিও করব ওটার উপরে। তো আমাকে আপাতত এই ফলিক অ্যাসিডের ওষুধটা দেওয়া হয়, তো সেটাই আমি খাওয়া শুরু করে দিই। তো প্রথম আমাকে যখন আইভিএফ সেন্টারে ডাকে, আমি প্রথম দিন যে এই জেনম ফার্টিলিটি সেন্টারে ভিজিট করি সেটার ডেটটা ছিল 27/4/18। তো কত বছর হয়ে গেল, 5-6 বছর হয়েই গেল। তো 2018 সালে আমি গিয়ে ফার্স্ট ভিজিট করি এই জেনম ফার্টিলিটি সেন্টারে। তো 27 তারিখ ছিল 27/4/2018, মানে এপ্রিল মাসে আমি গিয়েছিলাম। তো ওনার সাথে এই খাতায় যেটা লেখা সেই অনুযায়ী আমি বলে বলে দিচ্ছি আর কি। তো উনি লিখেছিলেন, যেটা আমাদের সাথে ডিসকাস করা হয়েছিল ডাক্তারবাবুর, সেটা ছিল উনি বলেছিলেন চান্স অফ ফলিকুলার রেসপন্স, যেরকম হতে পারে মানে ফলিকুলার একটা দেখে স্টাডি করা হয়, একটা স্ক্যান করে করে আমাদের শরীরের ভিতরে ফলিকলস কীরমভাবে বড় হচ্ছে সেটা দেখে। তো সেই ফলিকুলসের রেসপন্সটা কীরকম, এই যতগুলো ওষুধপত্র কয়েকটা দিয়েছিল আমাকে সেটা দেখার জন্য। তো সেগুলো দেখে বলেছিল যে যদি ভালো গুড কোয়ালিটি এগ রিট্রিভ করা হয় তাহলে সেখান থেকে কিছু ভালো এমব্রয়ো তৈরি করা হবে, এবং এমব্রয়ো তৈরি হয়ে গেলে পরে, করা হয়ে গেলে পরে প্রেগনেন্সি আসতে পারে ট্রান্সফার করে দেওয়ার পর সেই এমব্রয়োগুলোকে, এবং প্রেগনেন্সি এসে গেলে পরে টেক হোম বেবি রেট কতটা দাঁড়াবে সেটার উপরে মানে সেটা নির্ভর করছে অনেকটুকুই। তো ওনার কথা একটাই সবসময় থাকে দেখেছি, এবং উনি ওনার সব জায়গায় উনি বলে থাকেন, এবং ভিডিও উনি করেন সেখানেও দেখেছি উনি বলেন যে 30-40% সবসময় এই একটা রেটই উনি বলেন, 30-40% মানে প্রেগনেন্সির চান্স থাকে এমব্রয়ো ট্রান্সফার করার পরে। তো এটা উনি বলেছিলেন আমাকে। তো সম্ভাব্য এইটুকু হতে পারে যে আপনাকে এমব্রয়ো ট্রান্সফার করা হলো, তারপরে আপনার একটা 30-40% চান্স থাকলো যে প্রেগনেন্সি আসতে পারে। সো তখন আমার বয়স যেহেতু 37 বছর বয়স ছিল, তো একটা স্বাভাবিক খুব টেনশন ছিল, বয়স হয়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে। এবং উনিও অ্যাজ এ ডক্টর উনি কোনো মানে বলছিলেন যে তাড়াতাড়ি করতে হবে, বিকজ অনেকটুকু বয়স হয়ে গেছে, এজ বেড়ে গেছে অলরেডি, আপনি হাইয়ার এজে এসেছেন প্রেগনেন্সির জন্য। সো ঠিক আছে, যেরকম যেরকম আমাদেরকে গাইড করছেন ডাক্তারবাবু আমরা সেইভাবেই এগোচ্ছিলাম। 27/4/2018 যেরকম বললাম আমরা গিয়েছিলাম, এবং আমাদের সমস্ত কিছু যেরকম বললাম পরীক্ষা নিরীক্ষা দেখার পরে আইভিএফ আমাদেরকে রেকমেন্ড করা হলো।
তো আমরা তো রাজিও হয়ে গেলাম এবং প্রথম যেটা করা হলো সেটা হচ্ছে ফিনান্সিয়াল কাউন্সেলিং। তো ডাক্তারবাবু বললেন আমাদের এই সেন্টারে একটি ফিনান্সিয়াল কাউন্সিলর আছে, তো ওনার সাথে গিয়ে একটু কাউন্সেলিং করে নিন, মানে খরচাপাতির ব্যাপারে আর কি, কত টাকা কি খরচ হতে পারে না হতে পারে সেই ব্যাপারে একটু কাউন্সেলিং করে নিন। তো সেরকমই মানে ওখানে একটা আলাদা করে একটা ঘর আছে যেখানে দরজার বাইরে লেখাই ছিল ফিনান্সিয়াল কাউন্সেলিং। তো সেখানে আমরা যাই হাজব্যান্ড ওয়াইফ মিলে। তো ওখানে যে থাকে আর কি, যে কাউন্সেলিং করে আর কি, ভদ্রমহিলা একজন, তো ওনার সাথে কথা হলো। তো উনি অনেক কিছুই বোঝালেন। আমি তো তার মধ্যে থেকে আর্ধেক কিছু বুঝলাম আর আর্ধেক কিছু বুঝলাম না। তো আমার হাজব্যান্ড যাও ঠিকঠাকভাবে ভালোভাবেই ও বুঝতে পেরেছিল। তো যাই হোক, তো মোটামুটি কাউন্সেলিং করার পর আমি যেটা মানে আমি না সরি আমরা, তো আমি আর আমার হাজব্যান্ড, তো আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে প্রায় 3 থেকে 4 লাখ টাকার গল্প আছে। তো ভালোই একটা অ্যামাউন্টের খরচা। তো ঠিক আছে, যখন এসে পড়েছি এবং মনস্থির করেই যখন এসেছি যে না আমরা এটা করাবো, তো আমরা তখন কাউন্সেলিংয়ের জন্য রাজি হয়ে গেলাম যে ঠিক আছে, মানে কাউন্সেলিংটা করে নিই এবং জেনে নিই মানে এই খরচাগুলোর ব্রেকআপসগুলো কোনখানে কিভাবে খরচগুলো হবে। তো সেইগুলো উনি বুঝিয়ে দিলেন। তো তার মধ্যে থেকে একটা কাগজের একটা ছোটোখাটো একটা কপি মতো দিলেন, দিয়ে বললেন এখানে সমস্ত বৃত্তান্ত ডিটেলস দেওয়া আছে, কি স্টেপস আছে এই আইভিএফ এর প্রসেসে, সেই অনুযায়ী কিভাবে খরচগুলো হবে সেটা আপনারা দেখে নিন। তো এইটা আমাদেরকে দেওয়া হয়। যখন আমি ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম তখন একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, হঠাৎ করে এই প্রেসক্রিপশন দেখতে দেখতে মনে পড়ে গেল। আমার তখন একটুখানি মানে সুগার চলে এসেছিলো। কোনোদিনও আমার সুগার ছিল না, কিন্তু আমার ফার্স্ট টাইম সুগার ধরা পড়ে তখনই, 37 এজ ছিল তখন আমার। তো ফার্স্ট টাইম সুগার আমার ধরা পড়ে। সুগার ধরার পরে এই ডাক্তারবাবুই আমাকে বলেছিল যে সুগার যেহেতু আছে তো আপনি একটা নেফ্রোলজিস্ট কনসাল্ট করে নিন। তো নেফ্রোলজিকে দেখালে পরে বোঝা যাবে কতটুকু কি আছে শরীরের অবস্থা, যে কারণ আইভিএফ করাবার আগে এগুলো একটু দেখে নেওয়া ভালো। তো আমি নেফ্রোলজি কনসাল্ট করাইও, এবং যতদূর আমার মনে পড়ছে তখন আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না, কারণ আমি খুব মোটা হয়ে গেছিলাম আর দুটো পায়ের পাতা আমার খুব ফুলে থাকতো সব সময়। তো নিজেরও একটু দেখে মানে বুঝতে পারতাম কিছু একটা আন্ডারলাইন কন্ডিশন আছে, কিছু একটা ব্যাপার আছে যার জন্য পা দুটো ফুলে থাকে। কিন্তু এটা আমি জানি না যে আমার সুগার হয়েছে বা এরকম, মানে বাট আন্দাজ করেছিলাম যে কিছু তো হয়েছে। আরেকটা হয়েছিল সেটা হচ্ছিল আমার খুব ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হতো, ঘন ঘন ইউরিন পেতো আর কি। তো সেটার জন্য একটা মানে সন্দেহ হচ্ছিল যে কি হয়েছে কি না হয়েছে। প্রথমে তো আমি ভেবেছি যে কোনো ইনফেকশন হতে পারে, যেরকম ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হলে পরে ইউটিআই হয়, তো অনেকেরই হয়, বিশেষ করে মহিলাদের, হয়তো অনেকেই এটা জানেন। তো ইউটিআই আমি ভেবেছিলাম হয়তো আমার ইউটিআই হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ইউটিআই কিছু হয়নি। তো আমার অ্যাকচুয়ালি হয়েছিল সুগার এবং কিডনিটা এফেক্ট করে গেছিলো তার জন্য। তো সেটা আমার যে রিপোর্টসগুলো এসেছিলো আর কি, ব্লাড টেস্টের যত রিপোর্ট করা হয়েছিল তা সেখানেই ধরা পড়ে গেছিলো, যার জন্য আমাকে আমার এই জেনম ফার্টিলিটি সেন্টারের ডক্টর আমাকে রেকমেন্ড করেন যে আপনি একজন নেফ্রোলজিস্ট দেখিয়ে নিন। তো আমি দেখিয়েওছিলাম, নেফ্রোলজি কনসাল্ট করিয়েও নিয়েছিলাম, এবং উনি আমাকে কিছু ওষুধপত্র লিখে দিয়েছিলেন, যেহেতু আমার কিডনিটা এফেক্ট করে গেছিলো ওই সময়টা আর কি, সদ্য ধরেছে জাস্ট কিডনি, বেশি দিন হয়নি। তো আমি নেফ্রোলজিস্ট দেখাবার পরে যেরকম আমাকে ওষুধ দিয়েছিল আমি সেরকমভাবেই স্টার্ট করে দিয়েছিলাম। তো এতদূর পর্যন্ত হতে হতে সেই মাসটা চলে গেল, মানে 30/4/2018, 30 তারিখে এপ্রিল মাসের 2018 তারিখ এসে গেল। এইগুলো হতে হতে মানে এত কিছু এতদিন ধরে চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা এটা সেটা করতে করতে নেফ্রোলজি দেখানো অবধি 30 তারিখ অবধি হয়ে গেছিলো 2018 সালের এপ্রিল মাসে। তো তার মধ্যে আমাকে যেটা ওষুধপত্র দেওয়া হয়েছিল, যেহেতু আমার প্রেশারও আছে, তো তখন আমার প্রেশার ধরা পড়েছিল, সবই একসাথে ওই বছরই যেন আমাকে ঘিরে ধরেছিল, মানে সেটাই দেখতে পাচ্ছি। ওই বছরই আমার বিয়ের পরপরটাই প্রচুর আমার রোগ ধরা পড়ে। তো প্রেশারের জন্য আমাকে তখন দিয়েছিল সিলনিডিপাইন, মানে সেটানিল 10। সিলনিডিপাইন হচ্ছে এই ওষুধটার কম্পোজিশন, এটা প্রেশারের ওষুধ, এটা প্রেশারের জন্য খাওয়া হয়। আচ্ছা, তারপরে আমাকে দেওয়া হয়েছিল গ্লাইকোমেট, যেটার কম্পোজিশন হচ্ছে মেটফর্মিন,
যেটা সুগারের পেশেন্টরা খায় সেটা আমাকে দেওয়া হয়েছিল। আর প্রেশারের ওষুধটা সেটানিল 10, এটা আমাকে দেওয়া হয়েছিল একটা করে রোজ দিন, মানে ব্রেকফাস্ট করার পর খেয়ে নিতে হবে। তারপরে দিয়েছিল মেটফর্মিন, মানে গ্লাইকোমেট, এটা 1 গ্রাম করে দিয়েছিল, বেশ ভালোই হাইয়ার ডোজ আর কি। তারপরে একটুখানি ক্যালসিয়ামের ঘাটতি ছিল শরীরে যেহেতু, তাই জন্য ক্যালসিম্যাক্স ফোর্ট দিয়েছিল। সুগারের জন্য আরেকটা ওষুধও দিয়েছিল যেটার নাম হচ্ছে ডি গ্লাইক্লাসাইড, যেটা আমার এখনও চলছে, 60 প্লাস মেটফর্মিন 500 এটার কম্পোজিশন। তো এটা আমাকে দিয়েছিল, এটা সুগারের ওষুধ, এটা খাওয়া জন্য দিয়েছিল। আচ্ছা, তারপরে হচ্ছে নেফ্রোলজিস্টের কাছে যখন গিয়েছিলাম, নেফ্রোলজিস্ট যে আমাকে যে একটাই ওষুধ দিয়েছিল সেটা হচ্ছে মিউকোমিক্স 600, প্রতিদিন একটা করে খেতে হবে। তো এটা আমাকে দিয়েছিল, তখন আমি এটাই খাচ্ছিলাম। আর থাইরয়েড যেহেতু আমার ধরা পড়েছিল, যেহেতু আপনাদের বললাম আমি একটা একটা করে সেই বছরে প্রচুর আমার রোগ ধরা পড়েছে বিয়ের পরপরটাই। তো তখন আমার থাইরয়েড ধরা পড়াতে আমাকে আমার যে গাইনোকোলজিস্ট, যার সাথে আমি জেনম ফার্টিলিটি সেন্টারে দেখা করি, উনি আমাকে থাইরয়েডের ওষুধ দিয়েছিলেন। থাইরয়েডের ওষুধের নামটা হচ্ছে থাইরোনর্ম 37.5। তো এটা হচ্ছে ডোজ আর কি। তো থাইরোনর্ম ওষুধটা আমাকে দিয়েছিল, এইখান থেকেই আমার এই ওষুধটা খাওয়া চালু হয়। আর ফলভাইট তো বলেইছি, ফলিক অ্যাসিড যেটা, সেটা দিয়েছিল সঙ্গে করে খাওয়ার জন্য। তো এটা আমি অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম যখন আমি গাইনোকোলজিস্টের সাথে দেখা করি। তো 2018 সাল এপ্রিল মাসের আমার এই সমস্ত চিকিৎসা করতে করতে চলে গেল। আপাতত এতটুকুই ভিডিওটা রাখছি, কারণ এরপরে নালে আরও অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এরপরে আবার আমি নেক্সট আরেকদিন ফিরে আসছি নেক্সট ভিডিওতে। এরপরে আমার কি হলো আমি ধাপে ধাপে ভিডিও করে আমি আপনাদেরকে জানাবো। তো আজকের জন্য এতটুকুই। তো আজকের পয়েন্টটা যেটা ডিসকাস করলাম, যে আমার প্রথম ভিজিট ডাক্তারের সাথে, আমার প্রেশার, সুগার, থাইরয়েড এগুলো ধরা পড়লো। কিডনির কিছু সমস্যার জন্য নেফ্রোলজিস্ট আমাকে দেখাতে হয়েছিল, এবং সাথে করে ফলিক অ্যাসিড আমাকে খেতে বলা হয়। তো জিস্টটা আমি জাস্ট বলে দিচ্ছি শর্টকাটে, এই কিছু জিনিস আমাকে করতে বলা হয়েছিল। এবং আমাকে এইচএসজি টেস্টে যেহেতু আমার পার্শিয়াল ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ দেখা গেছিলো, তার জন্য আমাকে আইভিএফ করতে বলা হয়েছিল, যে এটা আমাকে করতেই হবে। আর তার সাথে সাথে যেহেতু আমার বয়স ছিল তখন 37, তো সেই অনুযায়ী ডাক্তারের অনুযায়ী আমার প্রেগনেন্সির জন্য খুব হাই এজ। তো সেই জন্য আমাকে, আর যেহেতু ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজও আছে, তো তার জন্য আমাকে আইভিএফ করতেই হবে, এটাই আমাকে বলেছিল, যে এছাড়া আমার কোনো রাস্তা নেই। যদিও আমাকে ডাক্তারবাবু কিছু ওষুধপত্র দিয়েছিলেন ন্যাচারাল প্রেগনেন্সি যাতে আসতে পারে, কিন্তু সেটা 6 মাস আমরা ট্রাই করেছিলাম, কারণ ডাক্তারই বলেছিল যে এই ওষুধপত্রগুলো দিচ্ছি, খেয়ে দেখুন, যদি ন্যাচারালি 6 মান্থসের মধ্যে প্রেগনেন্সি এসে যায় তো ভালো, আর তা না হলে, না আসলে আপনাকে আইভিএফ প্রেগনেন্সি করতেই হবে, কিছু করার নেই। তো ঠিক আছে, সেই অনুযায়ী এইসব করতে করতে মানে এপ্রিল মাসটা পুরো অবধি, মানে এপ্রিল অবধি গড়ালো 2018 সালের। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই শেষ করছি, কারণ ভিডিওটা নালে অনেক বেশি বড় হয়ে যাবে। প্রত্যেক দিনই আমি অল্প অল্প করে আপনাদের কাছে ভিডিওটা করব, এবং ধাপে ধাপে আমার কিরম ট্রিটমেন্টটা এগোলো, এই এত বছরে, এই 6-7 বছর ধরে 3টে আইভিএফ সাইকেল ফেল করলো, এবং কিভাবে কি হলো বৃত্তান্ত আপনাদের সাথে আমি ডিসকাস করব, শেয়ার করব আমার অভিজ্ঞতা আপনাদের অবধি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের যদি কোনো রকমের জিজ্ঞাসাবাদ থাকে আমাকে আইভিএফের উপরে, যেহেতু আমার আইভিএফ 3টে হয়েছে, তাই জন্য আমার অনেকটুকু অভিজ্ঞতা হয়েছে, তো সেটা আপনারা আমার কমেন্ট বক্সে লিখুন, আমি যথাসাধ্য চেষ্টা করব সবার উত্তর দেওয়ার। তো আজকের ভিডিওটা তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। আশা করছি সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।